আসসালামু আলাইকুম। না, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কত ঝামেলা। সবকিছু ক্লিয়ার আছে, ভিডিও এবং সাউন্ড? জি স্যার, ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকগুলো টপিকস, কাজে এখন সময় নষ্ট করার খুব একটা সময় নাই, আমরা শুরু করব। যাই হোক, আমি ছোটটা দিয়ে শুরু করব। ছোট টপিকসটা হচ্ছে ড্রাগস অ্যাক্টিং ওভার ইউটেরাস। ইউটেরাস মানে জরায়ু, মহিলাদের যে জরায়ু, তার উপরে যে সকল ড্রাগস কাজ করে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্সিটোসিক্স বা একবলিক ড্রাগ, আর একটা হচ্ছে টোকোলাইটিক। এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে অক্সিটোসিক বা একবলিক ড্রাগ গুলো কি করে? ইউটেরাসের কন্ট্রাকশনকে স্টিমুলেট করে, মানে জরায়ুর যে সংকোচন হয় সেইটাকে সে উদ্দীপনা দেয়, মানে স্টিমুলেট করে। আর দুই নাম্বার হচ্ছে টোকোলাইটিক। টোকোলাইটিক ড্রাগস গুলো কি করে? যেটা ইন্টারন কন্ট্রাকশনটাকে ইনহিবিট করে, মানে বাধা দেয়। তাহলে আমরা টোকোলাইটিক গুলো সাধারণত ইউজ করি যখন একটা বাচ্চা ডেলিভারি হবে, যদি ইউটেরাসের বা জরায়ুর কন্ট্রাকশন বা সংকোচনটা পর্যাপ্ত না হয়, সেই ক্ষেত্রে আমরা এটা অক্সিটোসিক ড্রাগ গুলা ব্যবহার করি। অথবা কারো সময় হয়ে গেছে বাচ্চা হওয়ার, ডেলিভারির, কিন্তু তার কন্ট্রাকশনটা বা সংকোচন প্রসারণটা ঠিক মতো হচ্ছে না, সেজন্য বাচ্চা ডেলিভারি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা মানে ডেলিভারিটাকে ইনিশিয়েট করার জন্য, শুরু করার জন্য, বা লেবার প্রসেসটাকে শুরু করার জন্য আমরা অক্সিটোসিক ড্রাগ গুলো দেই, যাতে সংকোচন হয়। তাহলে ইউটেরাস যদি সংকোচন হয়, উপর থেকে নিচ পর্যন্ত সংকোচনটা যায়। তো যখন সংকোচন হয় তখন বাচ্চাটা নিচে নামে। আর টোকোলাইটিক গুলো আমরা কখন ব্যবহার করি? টোকোলাইটিক হচ্ছে যখন ইউটেরাসকে রেস্ট দিতে হবে, মানে ইউটেরাস যাতে বেশি সংকোচন প্রসারণ না হয়। মানে এমন হলো যে বেশি যদি ইউটেরাসের সংকোচন প্রসারণ হয়, সেই ক্ষেত্রে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আগে ধরেন কারো সিজার হয়েছে 2-3টা, তো এখন যদি আমি দেই এবং পেটে বাচ্চা আছে, এই অবস্থায় সে যদি চাপ দেয়, সেক্ষেত্রে যে জায়গায় আগে কাটা হয়েছে 2-3বার, ওই জায়গাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তা অথবা এমন হইতে পারে যে কারো লেবারটা আগেই শুরু হয়েছে, মানে বাচ্চা এখনো পেটে ম্যাচিউর হয় নাই, এর আগেই দেখা গেল যে লেবার শুরু হয়েছে, মানে ইউটেরাসের সংকোচন শুরু হয়ে গেছে। তাহলে এখন যদি সংকোচন চলতে থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা ডেলিভারি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ওইটাকে অ্যারেস্ট করার জন্য, মানে যাতে তাড়াতাড়ি ডেলিভারি না হয়, সেই ক্ষেত্রে আমরা টোকোলাইটিক গুলো ব্যবহার করি, মানে ইউটেরাস যাতে সংকোচন না হয়। তাহলে আমরা অক্সিটোসিন গুলো কখন ব্যবহার করব? এক নাম্বার হচ্ছে লেবারটাকে শুরু করার জন্য। দুই নাম্বার কথা হচ্ছে দেখা গেল যে বাচ্চা হওয়ার পরে অনেক সময় অতিরিক্ত ব্লিডিং হয়, হ্যাঁ, যেটাকে পিপিএইচ বলে। তো ব্লিডিং বন্ধ করার জন্য আমরা অক্সিটোসিক ড্রাগ গুলো ব্যবহার করি। কারণ যখন ওই ইউটেরাসটা সংকোচন হয়, ওর ভিতরে যে ব্লাড ভেসেল গুলা থাকে বা রক্তনালিকা গুলা, এগুলোরও সংকোচন হয়। তো ব্লাড ভেসেল যখন সংকুচিত হয়ে যায়, তখন আর ওই ব্লিডিং হয় না। তো ব্লিডিংটা বন্ধ করার জন্য আমরা এই অক্সিটোসিক ড্রাগ গুলো ব্যবহার করি। আর টোকোলাইটিকের মধ্যে আচ্ছা, অক্সিটোসিন গুলো আর কোথায় ব্যবহার করি? যদি অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্শন হয়ে গেছে কিন্তু ভিতরে কিছু জিনিস আটকে আছে,
সেই ক্ষেত্রে ওইটা বের করার জন্য আমরা অক্সিটোসিন গুলা দিয়ে থাকি, যাতে কন্ট্রাকশন হয়ে ভিতরে যে সকল অবশিষ্ট অংশ আছে সেগুলো যেন বের হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা অক্সিটোসিন ড্রাগ গুলা ব্যবহার করি। আর টোকোলাইটিক গুলো তো বললাম, টোকোলাইটিক গুলো মেইনলি কিন্তু আমরা ইউটেরাসকে রেস্ট দেওয়ার জন্য, মানে প্রিমেচিউর যদি লেবার হয়, আগেই যদি সময় হওয়ার আগে যদি তার লেবার প্রসেসটা শুরু হয়, হ্যাঁ, ডেলিভারি প্রসেসটা, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। অথবা যারা অবস্ট্রাক্টেড লেবার, একটা কথা আছে, অবস্ট্রাক্টেড লেবার মানে হচ্ছে বাচ্চা ইউটেরাসের কন্ট্রাকশন হচ্ছে ঠিক মতো, কিন্তু বাচ্চা বের হতে পারতেছে না কোনো কারণে, হয়তো বাচ্চার পজিশনটা উল্টা আছে অথবা ট্রান্সফাস আছে, সেই কারণে বের হচ্ছে না, কিন্তু ইউটেরাস ঠিক মতোই সংকুচিত হচ্ছে। তো এই অবস্থায় যদি সংকোচন চলতে থাকে কিন্তু বাচ্চা বের না হয়, সেক্ষেত্রে কিন্তু ইউটেরাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবস্ট্রাক্টেড লেবারে আমরা এটা ব্যবহার করি। আর যাদের একটা মাল্টি গ্রাভিডা বলে, মানে যাদের অনেকগুলো বাচ্চা হয়ে গেছে আগে, তো তাদের ইউটেরাসটা বা জরায়ুটার আগে থেকেই তা একটু দুর্বল থাকে ওয়ালগুলা, তো সেই ক্ষেত্রে আমরা টোকোলাইটিক গুলো ব্যবহার করি। আর একটা তো বললাম যে আগে থেকে যদি বাচ্চা লেবার প্রসেস তৈরি হয়, এগুলো হচ্ছে ইন্ডিকেশন। আর সাইড ইফেক্ট কি হতে পারে? অক্সিটোসিকের সাইড ইফেক্ট হচ্ছে, অক্সিটোসিকেরটা জানা জরুরি। অক্সিটোসিকের সাইড ইফেক্ট হচ্ছে, যদি আমরা ওই যেটা বললাম যে অবস্ট্রাক্টেড লেবারে বা যার অনেকগুলো বাচ্চা হয়ে গেছে সেই ক্ষেত্রে, বা সিজার হয়েছে আগে, ওই ক্ষেত্রে যদি আমরা অক্সিটোসিন গুলো ব্যবহার করি এবং ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে ইউটেরাস বা জরায়ু ফেটে যেতে পারে। তাহলে এখন আপনারা এগুলো লিখে ফেলেন, আমি আগেই লিখছি কারণ লিখতে গিয়ে আমার অনেক সময় চলে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি বলছিলেন যে বাচ্চা যখন মানে উল্টা থাকে, তো ওই ড্রাগস দেওয়ার ফলে কি স্যার এটা মানে এই সহজভাবে মানে স্যার ঠিক হয় কিনা? হ্যাঁ, বুঝি নাই। মানে স্যার এই যে স্যার আপনি ড্রাগস দেওয়ার পরে কি ঠিকভাবে হবে? যে বাচ্চাটা স্যার বললেন না যে যখন উল্টা থাকে মানে পতিত বারবার হচ্ছে কিন্তু আসতে পারতেছে না, তো ড্রাগস দেওয়ার ফলে কি স্যার এটা স্যার আবার ইয়ে হয়ে যাবে নাকি, স্বাভাবিকভাবে হবে নাকি? স্বাভাবিক হবে না, কিন্তু আহ, ওই ইউটেরাসের যে কন্ট্রাকশনটা হয় এটা আমরা বন্ধ করলাম, তাহলে ইউটেরাস ফেটে যাওয়া থেকে বেঁচে গেল। এখন তারপর আমরা যদি দেখি যে নর্মাল না হয়, সেক্ষেত্রে সিজার করবে। অবস্ট্রাক্টেড লেবারে সাধারণত, আমি যে কথাটা বলছি, সাধারণত ওইটা সিজার করে। ভালো আছে। আসসালামু স্যার। লেখা শেষ হলে আমাকে বলবেন। হ্যালো, কন্ট্রাকশন মানে সংকোচন। হ্যাঁ, ইউটেরাস মানে জরায়ু, জরায়ুর সংকোচন। স্যার। হ্যাঁ, বলেন। হ্যালো, হচ্ছে না স্যার। হ্যালো, বলেন না, বলেন, শুনতেছি তো আমি। স্যার। স্যার, লেখাগুলো বোঝা যাচ্ছে না। সবাই তো বুঝতে পারতেছে মনে হয়। এই এখন বোঝা যাচ্ছে স্যার, তো আবার যাচ্ছে। আজকে প্রথম আসছি, ভর্তি হয়েছি, তো আমার তো একটু লিখে ফেলেন পরে। স্যার আমরা বুঝতে পারতেছি না, আমরা আবার স্যার ভিডিওটা দেখি দেখি আর কি স্যার, আপনি এখন কথাগুলো শুনি। কেন দেখা যায় না? আমাদের মনে হয় স্যার দেখা যায় না, আমাদের দেখা যায় না এখন তো
অনেকে বলছে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের দেখা যায় না। তাহলে দাগটা দেখা আপনাদের যায়। একটু নেটের সমস্যা হয়তো। দেখা যায় আপনার লেখা ক্লিয়ার ক্লিয়ার দেখা আছে? যায়, নেটওয়ার্ক না সমস্যা দাদা হলে স্যার এরকম ক্লিয়ার হয়। দেখা যায়। হ্যাঁ, অনেকে নেটওয়ার্কের প্রবলেম। অনেকে আবার দেখে না। স্যার লাইটিং এর কারণে লেখাটা ডিস্টার্ব করতেছে, মানে একবার ভালো জায়গা যাবার যাওয়ার সময় রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এখন পুরো সাধ্য হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ভুল হচ্ছে না কিছু। হ্যাঁ, আর্গোমেট্রিন, হ্যাঁ আর্গোমেট্রিন, আর একটা হচ্ছে মিথার্জিন, এগুলো আর্গো ডেরিভেটিভস। আপনার আমার দেখতে সমস্যা হচ্ছে নাকি? না মানে তারপরে সমস্যা হচ্ছে নাকি? কমপ্লিট হয়েছে? বলেন, 2-3 জন বলেন যে শেষ হয়েছে, তাহলে আমি অন্য টপিকসে যাব। আমারও হয়েছে। লেখাগুলো লেখা শেষ হয়েছে? শেষ হয়েছে। বোর্ডের লেখা শেষ হয়েছে? তাহলে ড্রাগস অ্যাক্টিং ওভার ইউটেরাস, এই এই একটা টপিক ছিল, ছোট একটা টপিক ইয়াতে সিলেবাসে আর কি। আরো আছে 2-3টা টপিকস। এখন আছে আমরা করব হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভস। কন্ট্রাসেপশন মানে কন্ট্রাসেপটিভ যেগুলো আছে এগুলো আরো অনেক ধরনের আছে, ব্যারিয়ার ফিজিক্যাল আছে, ব্যারিয়ার আছে, বিভিন্ন ধরনের আছে। তো হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, মানে ওইখানে ক্যালসিয়াম চ্যানেল থাকে, ও ব্লক করে দিলে আমাদের পেশি সংকোচন প্রসারণে ক্যালসিয়ামের একটা ভূমিকা আছে। তো চ্যানেলটা ব্লক করলে, তো যেটা আচ্ছা বলতেছিলাম, স্যার আমরা কি এগুলার ট্রিটমেন্ট গুলা দিতে পারবো? ট্রিটমেন্ট এখন দিতে পারবেন না। না, এমনি যখন করতে পারবো আর কি, তখন কি যখন শেষ হবে আর কি দিতে পারবো? এগুলা দেওয়া রাইটস থাকবে? দেওয়ার রাইটস তো থাকবে, থাকবে না কেন, যদি আপনি ঠিক মতো ব্যবহার করতে পারেন না। আবার ইয়ার জন্য ব্যবহার করা যাবে না, মেডিসিন আবার পড়ানো হবে। তো এই অ্যাবর্শন করে ফেলবেন, এগুলো যাবে না কিন্তু। স্যার এগুলো কি আচ্ছা আবার স্যার, মেডিসিনে পড়ানো হবে নাকি? প্রথম বাচ্চা যদি সিজারে হয়, পরবর্তী বাচ্চা কি সিজারে হয় নাকি নরমাল হলে রিস্ক থাকে? নরমাল হলেও রিস্ক থাকে, সেজন্য মানে রিস্ক এড়ানোর জন্য সাধারণত সিজারই করে। অনেকের হয়ে যায় নরমাল, কিন্তু প্রথমটা সিজার হলে পরবর্তীগুলো আর রিস্ক নেয় না। এখন প্রথমটাই তো করতে চায় না, ব্যথা উঠলে কয় আমার সিজার করো, আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না। তাহলে শেষ মনে হয়, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা হরমোনাল কন্ট্রাসেপটিভ গুলো পড়বো আজকে। মেইনলি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইনে হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করা। আমরা পড়ছিলাম না যে বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। তো বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে ক্ষরণ আসে সেটাকে আমরা বলতেছিলাম এনজাইম, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যেগুলো আসে সেগুলোকে বলি হরমোন। তো আজকে মেইনলি হচ্ছে এন্ডোক্রাইন। হ্যাঁ, তো এন্ডোক্রাইন থেকে কি কি হরমোন আসে, তাহলে আমরা বিভিন্ন ধরনের হরমোন গুলো পড়বো। তাহলে এটা গেল একটা, এগুলোও কিন্তু হরমোন। এখন আসি আমরা হরমোনাল কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপটিভ কাকে বলে? ড্রাগস হুইচ আর ইউজড টু প্রিভেন্ট কনসেপশন, মানে যে সকল ড্রাগ, হ্যাঁ, কনসেপশন বা কি বলবো বাংলায়, কনসেপশনটাকে প্রিভেন্ট করে। বলেন দেখি, অনেকে আছে বাংলা ভালো বলতে পারবে।
মানে গর্ভ নিরোধক। কন্ট্রাসেপটিভ মানে হচ্ছে গর্ভ নিরোধক, মানে গর্ভ ধারণ করতে যে সকল ড্রাগ বাধা দেয় সেগুলোই হচ্ছে কন্ট্রাসেপটিভ। ঠিক আছে, তো এখানে কন্ট্রাসেপটিভের অনেকগুলো মেথড আছে, কিছু ফিজিক্যাল মেথড আছে, কিছু হরমোনাল মেথড আছে। আমরা আজকে হরমোনাল মেথড গুলো আলোচনা করব। ফিজিক্যাল মেথডের মধ্যে আছে ব্যারিয়ার মেথড, তারপরে হচ্ছে ক্যালেন্ডার মেথড, এগুলো বিভিন্ন ধরনের আছে। ব্যারিয়ার মেথডের মধ্যে, ব্যারিয়ার মানে হচ্ছে ধরেন আপনার ওই কন্ডম, তারপরে হচ্ছে ভ্যাজাইনাল যে কন্ডম, তো তারপরে হচ্ছে কিছু ইয়া থাকে কি বলে, এগুলো হচ্ছে ফিজিক্যাল। আর হরমোনাল হচ্ছে হরমোন ব্যবহার করে। তো হরমোনাল গুলা তাহলে যে সকল ড্রাগ প্রিভেন্ট মানে বাধা দেয় আর কি, ড্রাগ হুইচ প্রিভেন্ট কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন মানে গর্ভ ধারণ করার যে প্রসেসটা, সেটাকে আমরা বলি কন্ট্রাসেপশন। তাহলে কন্ট্রাসেপশনটাকে বাধা দেয় যে সকল ড্রাগস, সেগুলো হচ্ছে কন্ট্রাসেপটিভ। তাহলে কন্ট্রাসেপটিভ গুলা বললাম যে কন্ট্রাসেপটিভ কিন্তু বিভিন্ন ধরনের আছে, কিছু ফিজিক্যাল আছে, তারপরে সার্জিক্যাল কিছু মেথড আছে, যেমন টিউবেক্টমি, তারপরে আমাদের হচ্ছে টিউবাল লাইগেশন করে ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে টিউবেক্টমি করে। আর ব্যারিয়ার মেথড আছে কিছু, যেমন কন্ডম ব্যবহার করা। তো আমরা মেইনলি পড়বো হচ্ছে হরমোনাল গুলা। তো হরমোনাল গুলা সাধারণত ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করে। তো এই কন্ট্রাসেপটিভ, হরমোনাল কন্ট্রাসেপটিভ গুলা কিছু আছে ওরাল, মানে মুখে খাওয়া যায়। ওরালের মধ্যে আবার কিছু আছে কম্বাইন্ড। কম্বাইন্ডে ইস্ট্রোজেনও থাকে, প্রজেস্টেরনও থাকে। ইস্ট্রোজেন প্লাস প্রজেস্টেরন, তাহলে এই দুইটা জিনিসই থাকে। সেজন্য এটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ, পিলও বলে। তাহলে এটাকে ও সি পি কম্বাইন্ড গুলাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে। আচ্ছা, একটু কারেকশন আছে, এটা ওরাল যেগুলা, এগুলাকে ওসিপি লেখে, ও সিপি মানে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তাহলে ওরালি যেগুলো ব্যবহার করে, এটার মধ্যে আবার দুই ভাগ আছে। একটা হচ্ছে কম্বাইন্ড, কম্বাইন্ড মানে দুইটা একসাথে ব্যবহার করা হয়। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটা একসাথে। ইস্ট্রোজেনটা ওইখানে থাকে হচ্ছে ইথিনাইল এস্ট্রাডিওল নামে, হ্যাঁ, ইথিনাইল এস্ট্রাডিওল। আর প্রজেস্টেরনটা সাধারণত নরএথিন্ড্রন, তারপরে হচ্ছে নরজেস্ট্রিল, এই বিভিন্ন নামে থাকে। নরএথিন্ড্রন, তারপরে হচ্ছে নরজেস্ট্রিল, টিআরএল, নরজেস্ট্রিল।
মানে ইস্ট্রোজেনটা এই মানে যখন ট্যাবলেটের ভিতরে থাকবে তখন এটা এই নামে থাকে, নরএথিন্ড্রন, নরজেস্ট্রিল। মানে যখন ওসিপি দেখবেন, হ্যাঁ ওসিপি মনে হয় সম্ভবত কি হিসেবে পাওয়া যায়, মায়াবরী যেটা এটা মনে হয় কম্বাইন্ড, আর সুখী যেটা সেটা হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল, পিওপি। তো ওইখানে দেখবেন যে নিচে এইগুলা লেখা থাকবে যে ইথিনাল স্ট্রাডিওল আর হচ্ছে নরএথিস্ট্রন বা নরজেস্ট্রিল যে কোনো একটা থাকে। তাহলে এটা হলো কম্বাইন্ড। কিছু আছে প্রজেস্টেরন অনলি পিল, প্রজেস্টেরন অনলি পিল যেটা সেটা হচ্ছে পিওপি বলে, পিওপি। এখানে শুধু প্রজেস্টেরন থাকে, মানে এই প্রজেস্টেরনের এই দুইটা জিনিস এই থাকে এখানে, এটা লিখে দেন এই জায়গাটাতে, এই দুইটা লিখতেই হবে। তো এখানে আর ইস্ট্রোজেনটা থাকে না, শুধু প্রজেস্টেরন থাকে, সেই জন্য এটার নাম হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল। আজকে 8 নাম্বার। তাহলে এই গেল ওরালের মধ্যে। আরো আছে একটা হচ্ছে পোস্ট কয়েডাল পিলে কিছু আছে। পোস্ট কয়েডাল মানে কয়টাসের পরে বা সঙ্গমের পরে যদি হয় সেটাকে এমার্জেন্সি পিলও বলে। তাহলে পোস্ট কয়েডাল পিল or emergency pill। হ্যাঁ, এইখানে আমরা কম্বিনেশন হিসেবেও পাই, আবার শুধু ইস্ট্রোজেনটাও পাই। শুধু ইস্ট্রোজেনের ট্যাবলেট পাওয়া যায় কিছু। তাহলে ইস্ট্রোজেন হলে সেই ক্ষেত্রে অনলি যদি ইস্ট্রোজেন থাকে, অনলি ইস্ট্রোজেন থাকলে ওই জিনিসটা থাকবে, জি বললাম স্ট্রাডিওল। এটা সাধারণত 2.5 মিলিগ্রাম থাকবে ট্যাবলেট হিসেবে থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে দুইটাই থাকতে পারে। দুইটাই মানে প্রজেস্টেরনের একটা অংশ থাকতে পারে, যেমন নরজেস্ট্রিল থাকলো। তাহলে কম্বাইন্ড যেটা, কম্বাইন্ডে তাহলে নরজেস্ট্রিল প্লাস এইটা থাকবে, এই দুইটাই থাকে। তাহলে এখানে স্ট্রেংথটা থাকে একটা 0.05 আর একটা 0.5। আচ্ছা, এটা হচ্ছে 0.5 মিলিগ্রাম থাকে, মানে 0.5। আর এই ইথিনাল স্ট্রাডিওল যেটা, এটা থাকে হচ্ছে 0.05 মিলিগ্রাম। এগুলো হচ্ছে এমার্জেন্সি। তাহলে আমরা হরমোনাল কন্ট্রাসেপটিভের মধ্যে ওরাল কিছু পাইলাম। ওরালের মধ্যে আমরা তিনটে ভাগ পাইছি, একটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ। তাহলে একটা পাইছি কম্বাইন্ড, কম্বাইন্ডের মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকে, প্রজেস্টেরন অনলি পিলও থাকে। এখন আমরা প্রজেস্টেরন অনলি পিলটা কোথায় ব্যবহার করব? ল্যাকটেটিং মাদার, মানে যেই মাটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাকে শুধু আমরা 6 মাস পর্যন্ত প্রজেস্টেরন অনলি পিল দিব। কারণ ইস্ট্রোজেন যে হরমোনটা থাকে সেটা হচ্ছে মিল্ক সাপ্রেশন করে, মানে ব্রেস্ট মিল্ক যে তৈরি হয় এটা তৈরি হতে দেয় না, মানে কমাই দেয়। এখানে অক্সিটোসিন একটা হরমোন থাকে ওইটা। যাই হোক, এই কথাটা মনে রাখতে হবে যে ইস্ট্রোজেনটা মিল্ক প্রোডাকশন কমায়। তাহলে আমি যদি বাচ্চা হওয়ার পরে, আমরা সাধারণত কি বলি যে 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। তাহলে এখন যদি আমি
কম্বাইন্ড পিল দেই ওকে কন্ট্রাসেপটিভ হিসেবে, তাহলে ইস্ট্রোজেনটা ওর মিল্ক প্রোডাকশনটাকে কমাই দিবে, তাহলে বাচ্চা মিল্ক পাবে না। তাহলে আমাদের ওই সময়ে কন্ট্রাসেপটিভ হবে প্রোজেস্টেরন অনলি পিল। বাকি অন্য সময় ধরেন কোনো মহিলা এমনি অনেক 6 মাস পরে থেকে, অথবা যারা এখনো বাচ্চা হয় নাই, হ্যাঁ নিউ কাপল, তারা কম্বাইন্ড পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কম্বাইন্ড যেটা সেটা ব্যবহার করতে পারবে। আর এমার্জেন্সি যেটা, সেটা বললাম যে এমার্জেন্সি পোস্ট কয়টাল, মানে কয়টাসের পরে কেউ হয়তো বাচ্চা চাচ্ছে না, হ্যাঁ সেই ক্ষেত্রে তারা এটা ব্যবহার করবে। তো এখানে কম্বাইনটা সাধারণত 72 আওয়ার্স এর মধ্যে খেতে হয়, দুইটা ট্যাবলেট স্ট্রেট 72 আওয়ার্স, মানে কয়টাসের উইথিন 72। স্যার পিওপিটা কি মিল্ক প্রোডাকশন কমায় দেয় নাকি বাড়ায় দেয়? যে পিওপিটা সেভ আর কি, মানে ওইটা ঠিক আছে, কিন্তু কম্বাইন্ড যে এর আগে যেটা আমরা পড়ছি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একসাথে থাকলে ইস্ট্রোজেন হরমোনটা সাধারণত মিল্ক প্রোডাকশন কমায়, প্রোজেস্টেরন কমায় না। সেই ক্ষেত্রে প্রোজেস্টেরনটা ওই সময় দিতে হবে, মানে বাচ্চা হওয়ার পর 6 মাস পর্যন্ত প্রোজেস্টেরন অনলি পিল দিব আমরা। কেন? যাতে মিল্ক প্রোডাকশনে কোনো সমস্যা না হয়, আবার কন্ট্রাসেপটিভও হয়, মানে যাতে আবার নতুন বাচ্চা না আসে। এই তাহলে ওরাল গুলা ব্যবহারের কিছু সুবিধা আছে। এক নাম্বার হচ্ছে পেশেন্ট নিজে নিজেই এগুলা গ্রহণ করতে পারে, তারপরে হচ্ছে এখানে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেমন হচ্ছে ওজন বেড়ে যাওয়া, এই বিভিন্ন সমস্যাগুলো হইতে পারে। আর কম্বাইন্ড ব্যবহার করলে যেটা বললাম যে মিল্ক প্রোডাকশন কমে যায় এগুলো। আর কিছু আমরা পারবো ইনজেক্টেবল, মানে ইনজেকশন হিসেবে দেওয়া হয় হরমোনাল কন্ট্রাসেপটিভ, সেগুলোর ক্ষেত্রে আবার দেখা যাবে যে আপনার হসপিটালে গিয়ে দিতে হবে, নিজে নিজে দিতে পারবে না, এগুলো হচ্ছে তা ওদের অসুবিধা আর সমস্যা। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় মহিলারা এই ওষুধটা খেতে মধ্যে একদিন ভুলে যায় অথবা 2 দিন ভুলে যায়, এটা কি আবার শুরু করা যাবে ওষুধটা? হ্যাঁ, একদিন যদি ভুলে যায় তাহলে পরের দিনে সে ওই যেই দিন ভুলে গেছে ওই ডোজটা সহ পরের দিনে খেয়ে ফেলবে একসাথে। আচ্ছা, যদিও বা তার চেয়ে বেশি ভুলে যায় 2 দিন অথবা 3 দিন, বা হয়তো কোনো জায়গায় গেছে তখন ওই সময় ওষুধটা নিতে ভুলে গেছে, 2-3 দিনের জন্য ভুলে গেছে, তখন 2-3 দিনের জন্য ভুলে গেলে তখন আবার চিন্তা করতে হবে অন্য কোনো কন্ট্রাসেপটিভ ব্যবহার করতে, বা এটা নতুন করে তাকে সাইকেল শুরু করতে হবে আর কি। এবং অনেকগুলো হিসাব আছে, যাই হোক এগুলা যখন আমরা মেডিসিনে পড়বো তখন ওগুলা সম্পর্কে আলোচনা হবে। এখন শুধু একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার দীর্ঘদিন পিল খাওয়ার পর যদি একটা আমরা যতটুকু জানি যে হরমোন চেঞ্জ হয়ে যায় আর কি, সেক্ষেত্রে করণীয় কি স্যার? এই বিষয়ে একটু যদি বলতেন। হরমোন চেঞ্জ হয়ে যায় মানে মানে দীর্ঘদিন পিল খেলে আর কি, 1 বছর 2 বছর পিল সেবন করলে সেক্ষেত্রে কি হরমোন চেঞ্জ হয়ে যাওয়া এর পরবর্তী কোনো ধরনের সমস্যা হয় কিনা, সেই ব্যাপারে একটু বললে ভালো হবে স্যার। সমস্যা বলতে যেটা আমি বললাম যে ওজন বেড়ে যাইতে পারে একটা জিনিস এটা, আর হচ্ছে হরমোনাল সাইকেলটা তার দীর্ঘদিন ব্যবহার করলে নরমাল যে একটা হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন গুলা কিন্তু নরমালি আমাদের শরীরে তৈরি হয়। তো আমরা যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিচ্ছি, দিয়ে কি করতেছি, আমাদের যে যেই জায়গা থেকে হরমোনের সিগন্যালটা আসে ব্রেনের পিটিউটারি গ্রন্থি থেকে, পিটিউটারি গ্রন্থিটাকে আমরা সাপ্রেস করে রাখতেছি। সাপ্রেস করে রাখার অর্থ হচ্ছে যখন রক্তের মধ্যে এই হরমোনগুলা কম থাকে তখন ব্রেন থেকে সিগন্যাল আসে তৈরি করার জন্য। এখন আমি যদি রক্তে এই হরমোনটা বাইরে থেকে এমনি বেশি ঢুকাই দেই, তাহলে ওই নরমাল যে সিগন্যালটা ওইটা কিন্তু আর আসবে না, কারণ ব্রেন দেখতেছে বা পিটুইটারি গ্রন্থি দেখতেছে যে আগে থেকে হরমোন আছে। তো মেসেজ কি অন গিয়ার বিলেডা, তো সেই ক্ষেত্রে স্যার যে আমরা অনেক ডাক্তাররা বলে থাকেন যে পরে দীর্ঘদিন পিল সেবন করার পর 1-2 বছর তখন যে বলে যে বেবি কনসেপ্ট করতে সমস্যা হয়, পিল খাওয়ার জন্য এই সমস্যাগুলো হয় আর কি। এই তো যেটা বললাম পরবর্তী যে একটা ইয়া আছে কি বলে এক্সিস আছে, ওটা অনেক সময় নষ্ট হয়ে যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে। মানে নরমাল প্রসেসটা আমি এই কথাটা বলতেছিলাম, আপনি মাঝখানে একটু গন্ডগোল করে দিচ্ছেন আর কি।
ডি এম পি এ, এটা সংক্ষেপে বলে। এগুলো হচ্ছে ইনজেক্টেবল হিসেবে পাওয়া যায়, মানে ইনজেক্টেবল গুলো সাধারণত একটু বেশি সময় ধরে দেয়। যেমন ধরেন আমার ওরাল গুলা কি প্রতিদিন খেতে হয়, কিন্তু এগুলা হচ্ছে ধরেন যেমন ডিএমপি যেটা, এটা 3 মাসের জন্য ইয়ান দেওয়া তো যায়। সবসময় রাখতে পারবে ওটা 11 নিজে ইয়ান তো ওরা আছে ভাই মিউট করে ক্লাস করেন। মিউট করলে ভালো হয়, কথা শোনা যাচ্ছে না। র- সবার কথা শোনা যাচ্ছে। রফিক ভাইয়ের ইয়াটা একটু চালু আছে মেবি সেজন্য। এটা সাধারণত 3 মাস মনে হয়, 3 মাসের পর পর দিলে হয়ে যায়। আর এটা 2 মাস, 2 মান্থ। তাহলে এগুলো সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে ইনজেকশন মারতে হবে, একটা ঝামেলা। সুবিধা হচ্ছে একটু দীর্ঘ সময় পাওয়া যাবে। ডিপট মেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট, আর একটা হচ্ছে নরিথিনড্রন ইনানথেট, এটা হচ্ছে নেট এন হিসেবে পাওয়া যায়। আর কিছু আছে আপনার ইমপ্ল্যান্ট হিসেবে পাওয়া যায়। ইমপ্ল্যান্ট মানে ইমপ্ল্যান্ট জিনিসগুলো হচ্ছে এরকম, মানে চামড়ার নিচে জিনিসটা থাকবে, ওইটা ওইখান থেকে ধীরে ধীরে হরমোন রিলিজ করবে, মানে এটাকে বলা হয় ইমপ্ল্যান্ট। তাহলে ইমপ্ল্যান্ট গুলা ইমপ্লানন হিসেবে পাওয়া যায়। এটা হ্যাঁ হ্যাঁ এসিটেট, এটা মানে এটা হচ্ছে এসিটেট। তো এইটা পুরাটা নাম হবে আর কি ডিপোট মেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট, ডিএমপিএ হিসেবে পাওয়া যায়। হ্যাঁ এনানথেট নাম কঠিন এগুলা। তাহলে হরমোনাল কন্ট্রাসেপটিভ গুলা প্রথমে হচ্ছে ওরাল হিসেবে কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় ইনজেক্টেবল বা ইনজেকশন হিসেবে। তাহলে আর কিছু আছে ডিভাইস মানে এগুলা ডিভাইস হিসেবে থাকে। যেমন ইন্ট্রাইউটেরাইন ডিভাইস আছে, ট্রান্সভ্যাজাইনাল রিংস, ট্রান্সভ্যাজাইনাল প্যাচ, মানে ভ্যাজাইনার ভিতরে এগুলা ডিভাইস গুলো ব্যবহার করে। ইমপ্লাননের মধ্যে একটা আরেকটা জিনিস বাদ গেছে, হ্যাঁ নরপ্ল্যান্ট একটা আছে, নরপ্ল্যান্টও হিসেবেও পাওয়া যায়, লিখতে পারেন। আর কিছু আছে তাহলে ডিভাইসের মধ্যে আমরা পাইলাম যে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এগুলো হচ্ছে প্রজেস্টেরনটাকে আমরা প্রজেস্টাসার্ট হিসেবে পাই, প্রজেস্টাসার্ট হিসেবে পাওয়া যায়। তারপরে হচ্ছে ট্রান্স ভ্যাজাইনাল রিং আছে কিছু, রিং হিসেবে পাওয়া যায়। এগুলো কিভাবে ব্যবহার করে আমার সঠিক জানা নাই আসলে। ভ্যাজাইনের ভিতরে হয়তো এটা ট্রান্সভ্যাজাইনাল, মানে দুই দিক থেকে রিং ইয়ে করে ব্যবহার। প্যাচ আছে কিছু, ইন্ট্রা ডার্মাল প্যাচ, ডার্মাল মানে স্কিনের নিচে, প্যাচ
প্যাচ হিসেবেও ব্যবহার করা যায়। প্যাচ মানে ওই আমি যেটা বললাম এই ইমপ্ল্যান্ট গুলার মতোই আর কি, প্যাচটা চামড়ার নিচে বসানো থাকে, ওইখান থেকে আস্তে আস্তে হরমোন রিলিজ হয় এবং কন্ট্রাসেপশন করে। হ্যাঁ, আসতেছে না 2 days, ঠিক আছে। হ্যাঁ, এটা রিং রিং, আচ্ছা। এই দুইটা কেমনে ব্যবহার করে আমার জানা নাই, মানে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস এটা তো ঠিক আছে যে ইউটেরাসের বিরুদ্ধে একটা ডিভাইস হিসেবে সেটা থাকে। রিংটা ট্রান্সভাজাইনাল রিং, ইন্ট্রাডার্মাল প্যাচটা হচ্ছে ওই ইমপ্ল্যান্টের মতো চামড়ার নিচে থাকে জিনিসটা, ওইখান থেকে আস্তে 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 হরমোন রিলিজ হয়। এগুলো একটু দীর্ঘ সময়ের জন্য দেয় আর কি কন্ট্রাসেপশন। এই হরমোনাল গুলোর একটা সুবিধা হচ্ছে এগুলো হচ্ছে আপনার টেম্পোরারি, মানে রিভার্সেবল আর কি। আমি যখন যদি চাই, কেউ যদি চায় যে আমি বাচ্চা নিব এখন, সেক্ষেত্রে সে এটা বন্ধ করে দিলে ইয়া হবে, কিন্তু পার্মানেন্ট যেগুলা সেই ক্ষেত্রে কিন্তু আর হবে না। যেমন হচ্ছে টিউবেক্টমি বা টিউবাল লাইগেশন যেগুলো করে, এগুলো হচ্ছে পার্মানেন্ট। তাহলে আর একটা ভাগ করা যায় কন্ট্রাসেপটিভের, একটা হচ্ছে টেম্পোরারি বা অস্থায়ী, আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। তো অস্থায়ী পদ্ধতিরই একটা হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ। স্যার ইনজেকশন যেগুলো আছে এগুলো দিলে কি মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে? মেনস্ট্রুয়েশন না, মেনস্ট্রুয়েশন তো চলবে, মেনস্ট্রুয়েশন বন্ধ থাকবে কেন? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এরপরে টপিক হচ্ছে একটা বড় টপিক আছে, আরো ইম্পর্টেন্ট হচ্ছে, সেই দিকে আমি এখনো যাই নাই। ও মনটা চাচ্ছে যদি এগুলো লেখা থাকতো সুন্দর করে পড়ে আর আমি খালি পড়াই দিতাম। আমাদের এখন যাইতে হবে যে ডায়াবেটিক্স। হ্যাঁ, ডায়াবেটিক্স এর মধ্যে কি কি ড্রাগস ব্যবহার করা হয়। ডায়াবেটিস পড়াইতেই তো 2টা ক্লাস লাগার কথা, কিন্তু এখানে দিছে। তাহলে ডায়াবেটিস বিস্তারিত আমরা পড়বো না, শুধু ডায়াবেটিসের ড্রাগস গুলো কি কি ব্যবহার করা হয়। তাহলে তার আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে ডায়াবেটিস আসলে জিনিসটা কি। এটা হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ, মানে আমাদের যে মেটাবলিজম হয় বা পরিপাক বলেন বা মেটাবলিজম যেটা হয়, সেটা একটা ডিজিজ যেখানে ইনসুলিনের অভাবের কারণে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, সেটা হচ্ছে ডায়াবেটিস। মানে মোট কথা এখানে গ্লুকোজের পরিমাণ রক্তে বেশি থাকে, কিসের অভাবে? ইনসুলিনের অভাবের কারণে। এখন ইনসুলিনের অভাবের কারণে হইতে পারে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে, মানে ইনসুলিন আছে শরীরে কিন্তু সেটা কাজ করতে পারে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই 2টা কারণে হইতে পারে। তাহলে ডায়াবেটিস মেইনলি হচ্ছে টাইপ 1, টাইপ 2, আরো জেস্টেশনাল ডায়াবেটিস আছে। হ্যাঁ, তাহলে টাইপ 1 আর টাইপ 2 টাই মেইন। টাইপ 1টা সাধারণত কি কারণে হয়? টাইপ 1টা মেইনলি হয় যে এখানে ইনসুলিন একদম তৈরি হয় না, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2টাতে ইনসুলিন তৈরি হয় কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে কাজ করতে পারে না। এই 2টা হচ্ছে মেইন প্যাথোলজি বা কারণ। তাহলে টাইপ 1টাতে আমাদের যে প্যানক্রিয়াস আমরা পড়ছিলাম বা অগ্নাশয়, অগ্নাশয়ে কিন্তু আমাদের তৈরি হয় ইনসুলিন আর গ্লুকাগন, আরো হরমোন আছে
এই দুইটা আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণের জন্য ভূমিকা পালন করে। মানে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেটাকে কমায় হচ্ছে ইনসুলিন, আর যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় সেটাকে বাড়ায় হচ্ছে গ্লুকাগন। তাহলে আমাদের লিভার যেটা আছে, লিভারে কিন্তু নরমালি গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। তাহলে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেইটা কে গ্লাইকোজেনে রূপান্তর করে হচ্ছে ইনসুলিন, করে লিভারের মধ্যে জমা করে এবং ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটা নরমাল রাখে। আবার যখন গ্লুকোজের পরিমাণ ব্লাডে কমে যায় তখন গ্লুকাগন অ্যাক্টিভেট হয়। মানে গ্লুকাগনটা কি করে, ওই গ্লাইকোজেনকে ভেঙে লিভার থেকে গ্লুকোজ তৈরি করে। তাহলে ডায়াবেটিসে যেটা হয়, হ্যাঁ বললাম যে একটা হচ্ছে ইনসুলিনের অভাব হয়ে যায়, মানে ইনসুলিন টাইপ 1 এ একদম তৈরি হয় না। মানে হয়তো তার যে প্যানক্রিয়াটিক আমাদের যে বিটা সেল আছে, বিটা সেল থেকে তো ইনসুলিন তৈরি হয়। প্যানক্রিয়াসে অনেকগুলো সেল আছে, আলফা বিটা গামা। হ্যাঁ, তো বিটা সেলটা অনেক সময় কোনো ডিজিজের কারণে নষ্ট হয়ে যাইতে পারে, হ্যাঁ, অথবা জন্মগতভাবে তার প্যানক্রিয়াসে কোনো সমস্যা থাকতে পারে, অগ্নাশয়। সেই ক্ষেত্রে কিন্তু বিটা সেল যদি কাজ না করে তাহলে ইনসুলিন তৈরি হবে না। তাহলে আমরা টাইপ 1 এ যেহেতু এখানে ইনসুলিন নাই, তাহলে সরাসরি এখানে ইনসুলিন দিতে হবে। টাইপ 2 তে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারতেছে না, বা ইনসুলিনের ক্ষরণ যেটা সেটা ঠিক মতো হচ্ছে না, সেই ক্ষেত্রে টাইপ 2 তে আমরা কিছু ড্রাগস ব্যবহার করব। ড্রাগস গুলো মেইনলি যেটা করে, প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে, মানে প্যানক্রিয়াসকে উদ্দীপনা দেয় বা অগ্নাশয়কে যে সে যেন ইনসুলিন তৈরি করে, এবং ইনসুলিন তৈরি হলে সেটা তখন আমাদের ব্লাডের যে গ্লুকোজ লেভেলটা আছে সেটাকে নরমাল রাখবে। তাহলে আমাদের শরীরে কিছু পদার্থ থাকে যেগুলোকে ইনক্রেটিন বলে। ইনক্রেটিন এগুলা হচ্ছে ইনসুলিন তৈরি করার জন্য অগ্নাশয়কে সিগন্যাল প্রদান করে বা উদ্দীপনা দেয়। ইনক্রেটিন, যেমন গ্লুকোজ একটা ইনক্রেটিন। মানে গ্লুকোজ যখন শরীরে যায়, ব্লাডে যায়, তখনই কিন্তু আমাদের ইনসুলিন সিক্রেশনটা শুরু হয় প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে। কিছু আছে হরমোন আছে, যেমন গ্যাস্ট্রিন হরমোন আছে, আরো অনেকগুলো পদার্থ আছে যেগুলো ইনক্রেটিন। মানে ইনক্রেটিন কাকে বলে? যে সকল পদার্থ ইনসুলিন তৈরির জন্য অগ্নাশয়কে উদ্দীপনা প্রদান করে, সেটা হচ্ছে। তাহলে গ্লুকোজ, গ্যাস্ট্রিন, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের আরো হরমোন আছে, আমার মনে নেই এখন, এই দুইটা আপাতত মনে রাখেন। আমরা কিছু ড্রাগস ব্যবহার করব যেগুলো ইনক্রেটিনের মতো কাজ করবে। ইনক্রেটিনের মতো কাজ করবে মানে গ্লুকোজ তৈরিটাকে সে ইনসুলিন তৈরির জন্য ইয়াকে আপনার প্যানক্রিয়াসকে বা অগ্নাশয়কে সে উদ্দীপনা দিবে। কিছু ড্রাগস থাকবে। তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ওগুলো কি টাইপ 1 এর? টাইপ 1 এ সব সময় হচ্ছে ইনসুলিন। হ্যাঁ, তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আমরা কিছু পাবো ইনজেক্টেবল, মানে ইনজেকশন। তাহলে ইনজেকশন হিসেবে ওই একটাই পাওয়া যায়, ইনসুলিন। ইনসুলিনের আবার কিছু ভাগ আছে, যেমন এক নাম্বার হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং কিছু আছে, তারপর কিছু আছে শর্ট অ্যাক্টিং, মানে দ্রুত কাজ শুরু করে দ্রুত কাজ শেষ করে। কিছু আছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, কিছু আছে লং অ্যাক্টিং,
মানে অনেক সময় ধরে কাজ করে। তাহলে এখানে আছে আমরা পাবো ইনসুলিন, ইনসুলিন, লিসপ্রো, তারপরে হচ্ছে ইনসুলিন অ্যাসপার্ট, ASPART, ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট। ছোট হয়ে গেছে লেখাটা, আমি বলতেছি ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন লিসপ্রো, এগুলো হচ্ছে আল্ট্রা শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কিছু আছে, সেটা হচ্ছে আমাদের রেগুলার ইনসুলিন নামে পাওয়া যায়, রেগুলার ইনসুলিন, এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং। তারপরে ভ্যালুসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে আছে ল্যান্টি আর এর মধ্যে গন্ডগোল হয়ে যায় আমার। NPH ইনসুলিন একটা আছে, NPH মানে হচ্ছে নিউট্রাল প্রোটন হেজেড্রন। আচ্ছা, তারপরে কিছু আছে হচ্ছে ল্যান্টি, LANTE, ল্যান্টি ইনসুলিন। লং অ্যাক্টিং গুলো হচ্ছে আলট্রা ল্যান্টি আছে, আলট্রা ল্যান্টি। ওরালের মধ্যে কিছু আছে হাইপোগ্লাইসেমিক, মানে যারা হাইপোগ্লাইসেমিয়া করার সম্ভাবনা থাকে আর কি। হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কমে যাওয়া রক্তে, আর হাইপারগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ বেড়ে যাওয়া। হাইপোগ্লাইসেমিয়া করে, তাহলে ইনসুলিনও কিন্তু একটা হাইপোগ্লাইসেমিক, যদিও এটা ইনজেক্টেবল হিসেবে আলাদা লিখছি। তাহলে হাইপোগ্লাইসেমিক এর মধ্যে আমরা পাবো হচ্ছে সালফোনাইল ইউরিয়াস এর মধ্যে আমাদের আছে টলবুটামাইড, TOLBU, বুটামাইড। তারপরে GLY, গ্লিবেন, BEN, গ্লিবেন ক্ল্যামাইড, গ্লিপিজাইড, এগুলো হচ্ছে সালফোনাইল ইউরিয়াস এর মধ্যে আর কি, এগুলোকে সালফোনাইল ইউরিয়াস বলে। গ্লিপিজাইড, গ্লিবেন ক্ল্যামাইড, টলবুটামাইড। আমরা এখন একটু 10 মিনিটের বিরতি নিব, আপনারা সবাই লাইনে থাকবেন আর এগুলো লিখতে থাকেন, এদিকে এগুলা হয়ে যাওয়ার কথা। হাইপোগ্লাইসেমিক মানে যারা হাইপোগ্লাইসেমিয়া করে। তো সালফোনাইল ইউরিয়াস পাইলাম আমরা, কিছু আছে ইউগ্লাইসেমিক, মানে এরা হাইপোগ্লাইসেমিয়া করে না, মানে গ্লুকোজ নরমাল রাখে কিন্তু গ্লুকোজ একবারে কমাই ফেলে না নরমাল লেভেলের চেয়ে। যেমন আছে আমাদের ম্যাটফরমিন,
তারপরে আছে পায়োগ্লিটাজোন, প্রসিগ্লিটাজোন। লেখা একটু ঝাপসা দেখা যাচ্ছে, যে বোঝা যাচ্ছে না। ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। সালফোনাইল ইউরিয়েস, এখানে সালফোনাইল ইউরিয়েস একটা এনজাইম, সেটা ও ইয়া করে। হ্যাঁ, সালফোনাইল ইউরিয়েসের আন্ডারে এগুলা। তাহলে Yes, sir. আছে স্যার। জি স্যার আছি। তাহলে এখানে দুইটা কথা, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক। হাইপোগ্লাইসেমিয়া কথাটার অর্থ হচ্ছে যখন রক্তের গ্লুকোজ লেভেলটা নরমাল থেকে নিচে নেমে যায়। তাহলে আমরা যাই করি না কেন, ডায়াবেটিসে তো এমনি গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওইটাকে নরমালে নিয়ে আসা। কিন্তু কিছু কিছু ড্রাগস আছে যেগুলো ব্যবহার করলে ওই গ্লুকোজের নরমাল লেভেলের চেয়েও আরো কমে যাইতে পারে, মানে হাইপোগ্লাইসেমিক স্টেট তৈরি হতে পারে। তাহলে এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ড্রাগস গুলাকে। একটা হচ্ছে ইউগ্লাইসেমিক। ইউগ্লাইসেমিক মানে ইউ মানে হচ্ছে সমান, তাহলে নরমালের সমান রাখবে, মানে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স কম এখানে, সেজন্য এগুলো হচ্ছে ইউগ্লাইসেমিক। আর হাইপোগ্লাইসেমিক যেগুলো বললাম সেগুলোতে হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ লেভেল একদম নরমালের চেয়ে কমে যাইতে পারে, সেজন্য এগুলোকে হাইপোগ্লাইসেমিক বলে। তাহলে আমাদের ইউগ্লাইসেমিক গুলো ব্যবহার করা বেটার, কারণ হাইপোগ্লাইসেমিয়া কিন্তু একটা খারাপ জিনিস। ইনসুলিন যেটা আমরা পড়ছি এর আগে, ইনসুলিনটা কিন্তু হাইপোগ্লাইসেমিক ড্রাগের মধ্যে, মানে ইনসুলিন ব্যবহারের ফলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সেই জন্য বলে যে ইনসুলিন ব্যবহারের পরে ধরেন আপনার কি বলে আধা ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে, বা এরকম আর কি কিছু অ্যাডভাইস দেওয়া হয়, যাতে গ্লুকোজ লেভেলটা নরমাল থেকে আরো নেমে না যায়। তাহলে নেমে গেলে কিন্তু উল্টা আবার আরেক সমস্যা হবে। ধর আমরা যেটা বলতেছিলাম যে ইউগ্লাইসেমিক ড্রাগের মধ্যে একটা হচ্ছে ম্যাটফরমিন, পায়োগ্লিটাজোন, আর হচ্ছে রসিগ্লিটাজোন, আরো কিছু আছে। ইনক্রেটিং মাইমেটিক যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসবে। ইনক্রেটিং মাইমেটিক যেটা বললাম, যে ইনক্রেটিং পদার্থ যেটা, সেটা হচ্ছে আমাদের ইনসুলিনের যে সিক্রেশনটা বা তৈরি হওয়ার প্রক্রিয়াটা, সেটাকে সে স্টিমুলেট করে প্যানক্রিয়াসে গিয়ে। আর মাইমেটিক একটা কথা, আমি যেগুলো বাংলা বলতেছি বাংলাটার সাইডে লিখে রাখবেন, না হলে পরবর্তীতে আপনি যখন পড়তে যাবেন এগুলো মাথায় ঢুকবে না যে কি লিখছিল স্যার। যেমন বললাম যে হাইপোগ্লাইসেমিয়া মানে কি, হাইপারগ্লাইসেমিয়া মানে কি, সাইডে একটু ঢুকে রাখবেন। ইনক্রেটিং মানে কি, মাইমেটিক। মাইমেটিক কথাটার অর্থ হচ্ছে মিমিক্রি থেকে মাইমেটিক কথাটা আসছে। মিমিক্রি মানে ওই মিমিক্রি করা, মানে ধরেন আমি যেই কথাটা বলতেছি আর একজন ওই একই কথা বলে। যেমন আমি বললাম আমি ভাত খাবো, আর একজন বললো ভাত খাবো, মানে এইভাবে কেউ কেউ আছে না যে অনেকে ইয়া করে, পেন দেয় আর কি। তো ওই কথাটা মিমিক্রি থেকে মাইমেটিক আসছে, মানে ইনক্রেটিং এর মতো। ইনক্রেটিং পদার্থ আমরা কি কি বলছিলাম, যে গ্লুকোজ, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিন, বিভিন্ন ধরনের হরমোন যেগুলো আছে এগুলো। তো ওদের মতো যেই সকল ড্রাগস কাজ করে সেগুলোকে আমরা বলি ইনক্রেটিং মাইমেটিক। যেমন আছে এগুলো হচ্ছে আপনাদের সেটা গ্লিপটিন আছে। গ্লিপটিন যেগুলো আছে, গ্লিপটিন শ্রেণী দেখবেন অনেকগুলো ড্রাগস, এগুলো কিন্তু ব্যবহার হয় ভালো।
ভিলডা, গ্লিপটিন। তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এর মধ্যে আমরা কিছু পাইলাম ইনজেক্টেবলের মধ্যে মেইনলি হচ্ছে ইনসুলিনটা। তো ইনসুলিন আবার কিছু শ্রেণী বিভাগ আছে, যেমন আলট্রা শর্ট অ্যাক্টিং, মানে খুব দ্রুত। শোনা যায় না, শোনা যায় না, সাউন্ড আসতেছে না স্যার। সাউন্ড তো যাওয়ার কথা। এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। তাহলে ইনসুলিনের মধ্যে আলট্রা শর্ট অ্যাক্টিং আছে, শর্ট অ্যাক্টিং আছে, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর কিছু আছে লং অ্যাক্টিং, মানে অনেক সময় ধরে কাজ করবে। আলট্রা শর্ট অ্যাক্টিং ও কিছু আছে। মানে আলট্রা শর্ট অ্যাক্টিং কথার অর্থ হচ্ছে ও দ্রুত কাজ শুরু করবে এবং দ্রুত শেষ করবে। তাহলে আমাদের কিছু কন্ডিশন আছে ডায়াবেটিস এর মধ্যে, যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস, হ্যাঁ, হাইপার অসমোলার, তারপরে হচ্ছে হাইপার গ্লাইসেমিক স্টেট, এই বিভিন্ন কিছু স্টেজ থাকে ডায়াবেটিসের কমপ্লিকেশন, এগুলাতে আমাদের দ্রুত কাজ করাইতে হয়। মানে সেই ক্ষেত্রে আমরা আলট্রা শর্ট অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং গুলো ব্যবহার করি। আর এমনি যারা নরমাল ধরেন দীর্ঘ সময় কন্ট্রোলের জন্য লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এগুলো, আবার এগুলো কম্বিনেশন হিসাবেও পাওয়া যায়। আর ওরালের মধ্যে আমরা পাইলাম, তাহলে ইনসুলিনটা হচ্ছে কিন্তু হাইপোগ্লাইসেমিক, তাহলে এটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর বাকি আমরা কিছু বললাম ওরালের মধ্যে কিছু আছে হাইপোগ্লাইসেমিক, কিছু আছে ইউগ্লাইসেমিক। হাইপোগ্লাইসেমিকের মধ্যে সালফোনাইল ইউরিয়াসের মধ্যে কিছু আছে, আর কিছু আছে আপনার ইউগ্লাইসেমিকের মধ্যে আমরা বললাম যে ইনক্রেটিং মাইমেটিক্স যেগুলো আছে, তারপরে বাকি যেগুলো পড়ছি। তাহলে একটা কমন সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন যেটা হয়, মানে এই ড্রাগস গুলো, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস গুলো, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। মানে গ্লুকোজ কমে যায়, মানে এটা রোগীর, হ্যাঁ, মানে রোগীর অসচেতনতার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। ধরেন একজন ইনসুলিন নিছে কিন্তু ও দেখা গেল যে খায় নাই, হ্যাঁ, বা কোনো একটা হাইপোগ্লাইসেমিক ড্রাগ খাইছে কিন্তু পরে দেখা গেল যে ওর খাওয়ার কথা ছিল 10 মিনিট পরে 15 মিনিট পরে খায় না, দেখা গেল হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। হাইপোগ্লাইসেমিয়া হয়ে দেখেন জ্ঞান হারাই ফেলছে, শরীর ঘামতেছে, ঠান্ডা হয়ে গেছে, এইরকম। তাহলে একটা কমন সাইড এফেক্টটা হচ্ছে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া। আর কিছু কিছু ড্রাগস আছে যেগুলো হচ্ছে আমাদের ওয়েট গেইন করে, হ্যাঁ, যেমন সালফোনাইল ইউবিএস যেগুলো আমরা পড়ছি, এগুলো কিন্তু ওয়েট গেইন করে, মানে ওজন বাড়ায়। এই কিছু সাইড ইফেক্ট গুলা আমরা পাবো। একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ইনসুলিনটা ধরেন যে প্যানক্রিয়াসের একটা যদি কোষ হয় এটা, তাহলে ইনসুলিনটা আসলে রিলিজ হয় কিভাবে, সেই জিনিসটা জানলে
আমরা অনেকগুলো ড্রাগসের মেকানিজমটা জানতে পারবো। এগুলো হচ্ছে কিছু চ্যানেল, মানে ওই কোষের কোষের ইয়াটাতে কিছু চ্যানেল থাকে, মানে পথ। আচ্ছা, এইখানে আমাদের গ্লাট GLUT গ্লাট 2 মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, এর পুরা ইয়ার নাম হচ্ছে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, এই চ্যানেলটার নাম। তাহলে এই দিক দিয়ে যখন গ্লুকোজ ঢোকে, আমি বলছি না গ্লুকোজ একটা ইনক্রেটিন, ইনক্রেটিন মানে যে সকল পদার্থ ইনসুলিনের ক্ষরণটা বাড়ায়, এটা হচ্ছে একটা অগ্নাশয়ের একটা বিটা সেল, বিটা সেল। এইখানে থাকে আমাদের পটাশিয়াম চ্যানেল, এদিক দিয়ে পটাশিয়াম ঢোকে। এই পটাশিয়াম চ্যানেলটা আবার এটিপি দিয়ে নিয়ন্ত্রিত, মানে এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, মানে যেটা শক্তি এনার্জি আমাদের, এই চ্যানেলটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এটিপি। মানে এটিপি থাকলে এই চ্যানেল চলাচল করে, মানে পটাশিয়াম ভিতরে ঢোকে। আর ইনসুলিনটা এখানে একটা ভেসিকলের মধ্যে থাকে, মানে ব্যাগের মতো জায়গায় ইনসুলিন গুলা থাকে, এখানে তৈরি হয়ে থাকে। এই ইনসুলিন গুলা বের হওয়ার জন্য এখানে ফিউশন হইতে হয়, মানে এর ওয়ালের মধ্যে লাগতে হয়, মানে এইটা এসে এখানে লাগতে হবে, তারপরে এখান থেকে আমাদের একটা এক্সোস্টোসিস একটা প্রক্রিয়া আছে, ওই বের হয়ে আসবে রক্তের মধ্যে। তাহলে এই গ্লাট 2 দিয়ে যখন গ্লুকোজ ঢোকে, হ্যাঁ গ্লুকোজ, তখন এই গ্লুকোজ থেকে কোষের ভিতরে থাকে মাইটোকন্ড্রিয়া, এই কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের মেটাবলিজমের মাধ্যমে এটিপি তৈরি হয়, মানে এই গ্লুকোজ থেকে এটিপিটা তৈরি হয়। তাহলে দেখেন গ্লুকোজটা ইনক্রেটিন হিসেবে কিভাবে কাজ করতেছে। তাহলে যখন এই এটিপি থাকে তখন পটাশিয়াম এখানে ঢোকে, পটাশিয়াম ঢোকে নাকি বের হয়ে যায়, পটাশিয়াম মনে হয় বের হয়ে যায়। ও ছবিটা হারিয়ে ফেলছে। এই দিক দিয়ে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ঢোকে, হ্যাঁ এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল। তো ক্যালসিয়ামের কাজ হচ্ছে এই যে ভেসিকল গুলো আছে এগুলাকে এখানে লাগানোর ক্ষেত্রে ওর একটা ভূমিকা আছে। তাহলে এটা যখন ওয়ালের মধ্যে লাগে কোষের, তখন এটা বের হয়, তার আগে কিন্তু বের হয় না, ওইখানে তৈরি হয়ে থাকে এইভাবে। এটা হলো তাহলে মেইন কথাবার্তা। গ্লুকোজ এখান থেকে ঢুকবে, এটিপি তৈরি হবে, এটিপি তৈরি হলে আমাদের এখান থেকে পটাশিয়াম ঢোকে, হ্যাঁ পটাশিয়াম যখন ঢোকে তখন ইনসুলিনটা তৈরি হয়, কিন্তু আমাদের যে ইনসুলিন যেটা আর এই দিক দিয়ে হচ্ছে ক্যালসিয়াম ঢোকে, হ্যাঁ ক্যালসিয়াম ঢুকলে ক্যালসিয়ামের কাজ হচ্ছে ও এখানে ফিউজ করবে, মানে এই যে ভেসিকলটা আছে এটাকে এখানে লাগাবে, এখানে লাগালে এই যে আমাদের ইনসুলিন গুলা বের হয়ে আসবে। এইটা হচ্ছে আমাদের ইনসুলিন সিক্রেশনের যে একটা মেকানিজম সেটা। এখানে হচ্ছে পটাশিয়াম চ্যানেল আর এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল।
এ হচ্ছে এটা গ্লাড গ্লাড 2। এটিপি হচ্ছে ওই চ্যানেল যেটা আছে, আমার কথা বুঝতে পারছেন? এই চ্যানেলটা মানে চ্যানেলটা কাজ করার জন্য এটিপি দরকার হয়। এটিপি তো একটা শক্তি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে পটাশিয়াম চ্যানেল যাতে ঠিক মতো কাজ করে সেই জন্য আমাদের এই এটিপিটা দরকার হয়। বুঝতে পারছেন? তাহলে আমাদের গ্লাড 4 কিছু আছে, মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 চ্যানেল কিছু আছে, এগুলো থাকে হচ্ছে তাহলে এখানে গ্লাড 2 গ্লাড 4 এগুলো হচ্ছে লিভার কোষ, মানে লিভারের যে কোষ আছে। তারপরে আমাদের মাসেল আছে, আছে ফ্যাট সেল। এগুলাতে গ্লাড 4 থাকে, মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4, ওইটার মাধ্যমে গ্লুকোজ কিন্তু লিভারে ঢোকে, মাসেলে ঢোকে, ফ্যাটে ঢোকে। তাহলে ইনসুলিন বা আমরা যে সকল ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমানো। কিভাবে কমায়? একটা হচ্ছে ও ইনসুলিনটা আমাদের এই গ্লাড 4 চ্যানেল যেটা আছে, হ্যাঁ, এইখানে মাধ্যমে লিভার, তারপর হচ্ছে মাসেল, তারপরে ফ্যাট সেল, এগুলাতে গ্লুকোজ ঢোকায়। তাহলে যখন রক্ত থেকে গ্লুকোজ লিভারে যাবে, পেশিতে যাবে, ফ্যাট সেলে যাবে, তখন কিন্তু রক্তের মধ্যে আমাদের গ্লুকোজের পরিমাণটা কমে যাবে বা নরমালে চলে আসবে। আর ইনক্রিডিং মাইবেটিক যেগুলো বললাম সেগুলো হচ্ছে মেইনলি কাজ করে হচ্ছে কিভাবে, ওই গ্লুকোজের মতো কাজ করে। গ্লুকোজ যেভাবে ইনসুলিন সিক্রিয়েশন বাড়ায়, ইনক্রিডিং মাইবেটিক গুলো ওইভাবে কাজ করে, ইনসুলিনের ক্ষরণটা বাড়ায় দেয়। জাস্ট ওরা ওই কাজটা করে। আর ইনসুলিন নিজে কি করে? ইনসুলিন নিজে হচ্ছে বিভিন্ন জায়গায়, আমি বলছিলাম যে লিভারের মধ্যে ইয়াটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, আমাদের গ্লুকোজটা। তাহলে ওই গ্লাইকোজেন হিসেবে যে জমা থাকবে লিভারের কোষের ভিতরে, আমাদের গ্লাড 4টা থাকে। এই গ্লাড 4 দিয়ে গ্লুকোজটাকে ঢুকায় হচ্ছে ইনসুলিন। তাহলে এটা ধরেন ব্লাডে এতক্ষণ ছিল গ্লুকোজটা, এটা এইখান দিয়ে গ্লাড 4 দিয়ে এখানে ঢুকে আসলো। তাহলে অতিরিক্ত যে গ্লুকোজটা ব্লাডে ছিল এটা লিভারের মধ্যে চলে গেল বা পেশির মধ্যে চলে গেল, বিভিন্ন জায়গায় গিয়ে রক্তে যে গ্লুকোজের পরিমাণটা আছে সেটা নরমাল হয়ে গেল। ও আরো একটা টপিক আছে, বলে দিন।
কর্টিকোস্টেরয়েড মানে স্টেরয়েড যেগুলো আছে সেগুলো হচ্ছে কর্টিকোস্টেরয়েড হরমোন, এগুলো এক ধরনের হরমোন। বলছে যে কর্টিকোস্টেরয়েড আজকের একটা টপিক আছে সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড হরমোন বা কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড মেইনলি হচ্ছে আমাদের দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েডস, আর একটা আছে গ্লুকোকর্টিকয়েড। তাহলে মিনারেল ও কর্টিকয়েড। মিনারেল কথার অর্থ হচ্ছে আমাদের শরীরে যে ওই আপনার সোডিয়াম পটাশিয়াম বিভিন্ন ধরনের যে সকল লবণ থাকে বা আয়ন থাকে সেগুলোকে আমরা মিনারেল বলি। হ্যাঁ, আর গ্লুকোকর্টিকয়েড কথাটার অর্থ হচ্ছে গ্লুকোজ, মানে শরীরে যেই সকল স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড গ্লুকোজের মাত্রাটা বা পরিমাণটা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। মানে গ্লুকোজের সাথে সম্পর্ক যেগুলো সেগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। আর মিনারেলের সাথে সম্পর্ক মানে আমাদের সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এগুলোর সাথে যে যার সম্পর্ক সেটা হচ্ছে মিনারেল ও কর্টিকয়েড। আর এটা হচ্ছে গ্লুকোজের সাথে সম্পর্ক, গ্লুকোজ। এই দুই ভাগে ভাগ করা যায়। এই হরমোন গুলো আমাদের তৈরি হয় হচ্ছে আমাদের একটা গ্রন্থি আছে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। হ্যাঁ, আমাদের যে কিডনি আছে না, কিডনি কাজ করতেছে। তাহলে এই হলো ধরেন একটা কিডনি, এই কিডনি দুই দিকে দুইটা কিডনি থাকে, এই কিডনির মাথায় একটা ছোট করে গ্রন্থি থাকে, এটাকে বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি, নাম হচ্ছে অ্যাড্রেনাল। তাহলে গ্রন্থিগুলার আমরা যখন গ্রন্থি পড়ছিলাম তখন এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কর্টেক্স মানে বাইরের অংশ, আর একটা থাকে হচ্ছে মেডুলা ভিতরের অংশ। তাহলে এই কর্টেক্স থেকে আসে আমাদের কর্টিকয়েডস হরমোন গুলো, মানে মিনারেলো কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েডস সবগুলো আসে কর্টেক্স থেকে। তাহলে এইটা তো কিডনি, এখানে না। তাহলে কিডনির উপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাইরের অংশ, এই ধরেন এইটা একটা বাইরের অংশ, এটা ভিতরের অংশ। তাহলে এটা হচ্ছে কর্টেক্স, আর এই ভিতরের অংশটা হচ্ছে মেডুলা। কর্টেক্স থেকে মেইনলি মিনারেলোকর্টিকয়েড আর গ্লুকোকর্টিকয়েড হরমোন গুলো আসে। মেডুলা থেকে আসে হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলো আসে। তাহলে আমাদের আজকে বিষয়টা হচ্ছে যে কর্টেক্স থেকে যেগুলো আসে, যে মিনারেলোকর্টিকয়েডস আর হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। এই অ্যাড্রেনাল কর্টেক্সের আবার কর্টেক্সকে আবার কয়েকটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের জোনা গ্লোমেরুলোসা, আর একটা হচ্ছে জোনা ফেসিকুলেটা। হ্যাঁ, জোনা মানে জোনা কথাটা আসছে জোন থেকে, জোন মানে কি এরিয়া। এই যে কর্টেক্সটা আছে না, কর্টেক্সের আবার জোন থাকে, তিনটা জোন। একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, এই জায়গাটার নাম। এইখান থেকে কিছু হরমোন মানে কর্টিকয়েডস আসে। দুই নাম্বার হচ্ছে জোনা ফেসিকুলেটা, আর একটা জোনা মেডুলারিস আছে।
তাহলে এই দুইটা মনে রাখেন, কারণ আমাদের এই দুইটা থেকেই সব মোটামুটি সবগুলা কর্টিকোস্টেরয়েডস আসে। তাহলে জোনা গ্লোমেরুলোসা থেকে আসে হচ্ছে আপনার মিনারেলো কর্টিকয়েড গুলো, মিনারেলো কর্টিকয়েড যেগুলো আছে এইখান থেকে আসে, মিনারেলো কর্টিকয়েডস এখান থেকে আসে সবগুলাই। তাহলে মিনারেলো কর্টিকয়েডস আমরা কি কি পাবো? একটা হচ্ছে অ্যালডোস্টেরন, তারপরে কর্টিকোস্টেরন, কর্টিসল, অ্যালডোস্টেরন STERON, তারপরে কর্টিকোস্টেরন, কর্টিসলও আসে, কর্টিসল। এই মিনারেলো কর্টিকয়েডস, অ্যালডোস্টেরনটা আমরা পড়ছিলাম যে অ্যালডোস্টেরন কি করে, আমাদের কিডনি যে আছে, কিডনিতে আমরা পড়ছিলাম না যে মূত্র তৈরির একটা প্রসেস আছে, মূত্র তৈরির সময় রক্ত ছাঁকনি মানে গ্লোমেরুলাসের ওইখানে কি হয়, ফিল্টার হয়, ফিল্টার হওয়ার পরে সোডিয়াম ফিল্টার হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে ফিল্টারের সাথে কিন্তু পানি, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলো চলে আসে। তো আমরা বলছিলাম যে 125 ml যদি আসে তাহলে 124 ml আবার রক্তের মধ্যে চলে যায়। তাহলে 124 ml যে চলে যায়, এই চলে যাওয়ার কাজটা হচ্ছে আমাদের এখানে অ্যালডোস্টেরনের একটা ভূমিকা আছে, ঠিক আছে। তাহলে অ্যালডোস্টেরন কি করে, শরীরের মধ্যে লবণ মানে সোডিয়াম ধরে রাখে, পানি ধরে রাখে, এই জন্য এগুলো হচ্ছে মিনারেলো কর্টিকয়েড বলতেছে এদেরকে। আর আমাদের জোনার ফেসিকুলাটা থেকে আসে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড এর মধ্যে কিন্তু এই দুইটা, এগুলা দুই দিকে কাজ করে। মেইন মিনারেলো কর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন, আর এই কর্টিকোস্টেরয়েড এর মধ্যে কর্টিসল আর হচ্ছে কর্টিকোস্টেরন। এগুলো দুই দিকেই কাজ করে, মানে মিনারেলো কর্টিকয়েড হিসেবে কাজ করে, কিন্তু মেইন ফাংশন হচ্ছে ওরা গ্লুকোকর্টিকয়েড হিসেবে কাজ করে, গ্লুকোকর্টিকয়েড। তাহলে আমাদের স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড গুলো আরেকটা ক্লাসিফিকেশন আছে, মানে এটা একটু জানা দরকার। কিছু আছে হাই পটেন্সি, পটেন্সি মানে হচ্ছে কাজ করার ক্ষমতা, মানে কি বলে, শক্তি বোঝায় আর কি, অ্যাক্টিভিটি পটেন্সি। হাই পটেন্সি কিছু আছে যেগুলো অনেক ভালো কাজ করে, এগুলো হচ্ছে ডেক্সামিথাসোন,
বেটা মিথাসোন, এগুলো পাবেন অনেক। তারপরে হচ্ছে ফ্লুড্রোকর্টিসন, কর্টিসন। হাই পটেন্সি এগুলা, হ্যাঁ কিছু আছে মিডিয়াম পটেন্সি। ট্রাইমসিনোলোন, এটা হচ্ছে NO11 ট্রাইমসিনোলোন। তারপরে হচ্ছে প্যারামিথাসোন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোন। কিছু আছে লো পটেন্সি, এটা হচ্ছে হাইড্রো কর্টিসন। স্যার প্রথম, স্যার মিডিয়াম পটেন্সির মধ্যে প্রথমটা কি লিখছেন বোঝা যাচ্ছে না। ট্রাইমসিনোলোন, ট্রাইমসিনোলোন। কর্টিসন। তারপরে হচ্ছে হাইড্রোকর্টিসন, হাইড্রোকর্টিসন তো লিখছি। আর একটা হচ্ছে প্রেডনিসন, প্রেডনিসন। এগুলো হচ্ছে হাই পটেন্সি, লো পটেন্সি, মিডিয়াম পটেন্সি। তাহলে আমাদের স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে বা এগুলো ব্যবহারের ক্ষেত্রে যেটা হয় যে লো পটেন্সি থেকে শুরু করতে হয়, মানে একবারে হাই পটেন্সিতে যাওয়া যায় না, কারণ স্টেরয়েড হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যায়। রেজিস্ট্যান্ট মানে দীর্ঘদিন ব্যবহার করলে সেটা আর কাজ নাও করতে পারে। মানে অ্যান্টিবায়োটিক যেরকম রেজিস্ট্যান্ট হয়, স্টেরয়েডও রেজিস্ট্যান্ট হয়। সেজন্য লো পটেন্সি থেকে এবং লো ডোজ দিয়ে শুরু করতে হয়। আস্তে আস্তে যখন লো পটেন্সি গুলো রেজিস্ট্যান্ট হয়, তখন আস্তে আস্তে উপরের দিকে যাইতে হয়, হাই পটেন্সির দিকে, মিডিয়াম পটেন্সি, তারপরে হাই পটেন্সি। আর স্টেরয়েড শুরু করতে হয় লো ডোজে, আবার বন্ধ করতে হয় গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি মানে আস্তে আস্তে করে কমাতে হবে। ধরেন একজন দিনে 6টা ট্যাবলেট খাইতো, 2 2 2, এখন তাকে একবারে সব বন্ধ করে দেওয়া যাবে না, ওইটা বন্ধ করতে হবে। দিনে ধরেন আজকে ধরো ও 6টা খাইছে, কালকে খাবে 5.5টা, 5 আর অর্ধেক, তারপরে দিনে খাবে 5টা, এইভাবে গ্রাজুয়ালি কমাইতে হবে। স্টেরয়েডের কাজ হচ্ছে, মানে এরা কি কাজ করে আসলে, এরা হচ্ছে ইমিউন সাপ্রেশন করে। মানে আমাদের ইনফ্লামেশন যেটা আছে, হ্যাঁ ইনফ্লামেশন মানে কোনো প্রদাহ বলে আর কি শরীরের ভিতরে, ইনফ্লামেশনটাকে কমায়। 2 নাম্বার কথা হচ্ছে ইমিউন সাপ্রেশন করে, মানে আমাদের যে ইমিউনো সিস্টেমটা আছে বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আছে শরীরের মধ্যে, তাহলে ওইটা কিন্তু স্টেরয়েড ব্যবহারের ফলে কমে যায়। 2 3 নাম্বার কথা হচ্ছে, আমরা একটু আগে বলছিলাম অ্যালডোস্টেরন কি করে, শরীরে পানি ধরে রাখে, তারপর সোডিয়াম ধরে রাখে। তাহলে শরীরে যদি পানি জমে যায় তাহলে ওর শরীর ফুলে যাবে, এটাকে ইডেমা বলে, পানি জমে যাইতে পারে। তারপরে হচ্ছে ওয়েট গেইন হয়, মানে স্টেরয়েড ব্যবহারের ফলে ওজন বেড়ে যায়। 2টা কারণে বাড়ে, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড যারা, এরা কিন্তু শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ায় একটা। 2 নাম্বার কথা হচ্ছে
ওই যে পানি ধরে রাখতেছে, তাহলে পানি যদি শরীরে বেশি হয় তাহলে শরীরের ওজন এমনি বেড়ে যাবে, এক মোটা হবে মোটা। এই জন্য স্টেরয়েড, মানুষ মোটা হওয়ার জন্য কিন্তু স্টেরয়েড খায়। ও মনে করে আমি মোটা হচ্ছি, কিন্তু আসলে ওর শরীরে পানি জমতেছে। স্টেরয়েড গুলো কি ইনসুলিনের বিকল্প? না না, এগুলো আলাদা। এটা কি অ্যান্টি ডায়াবেটিক ওষুধ না এগুলো? অ্যান্টি ডায়াবেটিক তো শেষ হয়ে গেছে আগে। এটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, আর একটা টপিক। কর্টিকোস্টেরয়েড মানে স্টেরয়েড, তাহলে এই আর একটা হচ্ছে স্টেরয়েড অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের হাড়ের মধ্যে বোনসে যে প্রোটিন তৈরি হয় সেটা বন্ধ হয়ে যায়। তো হলে সেটা হচ্ছে হাড় ক্ষয় হয়। তো স্টেরয়েডের একটা সাইড ইফেক্ট হচ্ছে হাড় ক্ষয় হয়ে যায়। আরো অনেক আছে, স্টেরয়েডের আবার ব্যবহারও আছে অনেক, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে অনেক। ব্যবহারের মধ্যে যেমন ধরেন ডায়াবেটিস রোগী স্যার, হ্যাঁ ডায়াবেটিস স্যার কিভাবে কাজ করে? এটা ডায়াবেটিসের না তো, ওইটা শেষ হয়েছে, ওইটা টপিকস। আপনি সিলেবাস দেখেন, এটা আর একটা টপিকস। হ্যাঁ, এটা কর্টিকোস্টেরয়েড আর একটা আছে। এই ডায়াবেটিসের গুলা তো ওখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি, অনেক 9টা বেজে যাচ্ছে।